সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সারা লাইফস্টাইল নিবেদিত তারার সাথে অনুষ্ঠানে। বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি নুসরাত সেরিন, এবং আজকে আমার সঙ্গে চমৎকার একজন অতিথি আছেন। এবং এই প্রথম আমি বলছি যে আমি একটু নার্ভাস। এমন চমৎকার একজন মানুষকে আমি আসলে কি দিয়ে শুরু করব এবং কিভাবে গল্পটা যাবে এটা নিয়ে আমি একটু ভয়ে আছি, কারণ তিনি আমার ভীষণ পছন্দের। ছোটোবেলায় তো আমাদের বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেল ছিল না, এবং বিটিভিতে যখন গানের অনুষ্ঠানগুলো হতো সবার প্রথম দেখতাম এই মানুষটা বসা, গানের একটা ফুল গোজা এবং খুব সুন্দর করে গান গেতেন। এবং আমার যেমন পছন্দের, আমার বাবার তার থেকেও বেশি পছন্দের একজন মানুষ, এবং তিনি বাংলাদেশে তার নামে বিশ্বসন দিতে গেলে আজকে অনেক টাইম লাগবে। আমি একেবারেই পরিচয় করিয়ে দিতে চাই। আজকে আমাদের সাথে আছেন ফাহমিদা নবী আপা। আপা, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, অনেক। ঠিক আছে বলা। কারণ মানে আপা যে শুধু আমরা সবাই জানি যে সিঙ্গার, কিন্তু আপার কিন্তু আরো বিশেষ বড় একটা পরিচয় আছে, এবং তিনি একজন উপস্থাপকও আমার মতে। তাই আরো বেশি ভয় আছি যে উপস্থাপনা। আসলে আমি গানের কিছু প্রোগ্রাম করেছি, সেগুলোতে উপস্থাপনা করেছি, এবং বড় বড় কিছু শিল্পীর ইন্টারভিউ নিয়েছি, লিখেছি। যেহেতু আমি একটু লেখালেখির অভ্যাস আছে, তো সেখান থেকে আর কি লেখা হয়েছে তাদের উপস্থাপনা, ওটাকে বলতে পারো। কিন্তু গানের অনুষ্ঠান করেছি বেশ অনেক দিন, উপস্থাপনায় ছিল। সেটা খুবই খুবই ফেমাস ছিল, খুবই জনপ্রিয় ছিল বলাই যায়। তো এখন কেমন আছেন? কি নিয়ে ব্যস্ততা চলছে? আমাদের ব্যস্ততা তো আসলে সবসময় গানকে ঘিরেই। আর মানুষ গানের পাখি, তাদের ব্যস্ততা গান। জীবন যখন যেমন, এই আর কি। নতুন কি গান আসছে? নতুন গান তো আসলে সত্যি কথা বলতে কি, নতুন গান এখন আর দিতে ইচ্ছা করে না। কেউ যদি গান করায় তখন আমরা নতুন গান, তখন আবার ভাবি যে কি গান করব, গানের কথা ঠিক আছে কিনা, সুর ঠিক আছে কিনা। তো তারপরেও ভালোবাসা দিবসে একটা নতুন গান এসেছে, যে গানটা লিখেছিল সাইদ সেন্টু, আর সুর করেছে তানবীর দাউদ রনি, আমাদের মিউজিশিয়ান। খুবই ভালো সুর করে। ভালোবাসা কোনো ভুল তো নয়। ভালোবাসা আসলেই কোনো ভুল না। ভালোবাসলেই বসন্তকাল হয়। বা গানের কথাগুলোই তো দারুণ। তবে আমি আপা একটু আপনার 2 লাইন পিছনের কথায় ফিরে যাব। আপনি বলছিলেন যে গান করতে এখন ভয় করে। হ্যাঁ, এটা কেন বললেন? ভয় করে এই কারণ আমরা যেভাবে বড় হয়েছি, যেভাবে গানের জগৎকে দেখেছি, চিনেছি, বুঝেছি, উপলব্ধি সবচেয়ে বড় বিষয়। তো কারণ গান হলো, আমি যে গানটা করব, শ্রোতা সেই গান শুনে দুঃখে বা সুখে চলে যাবে। এটাই হলো মানে নিয়ম। হ্যাঁ, গানের যারা গান করে তাদের এটাই নিয়ম। আমি দেখি বড় হয়েছি আমার বাবাদেরকে, যে গান করবে, অর্থবহ হবে। কিন্তু এখন সবাই গান করতে চায় টিকটকের জন্য, স্টেজে পারফরমেন্সের জন্য। আর স্টেজ, টিকটক এগুলো একটা না, এমন একটা গোলক ধাঁধার মতো চলে গিয়েছে আমাদের গানের। হ্যাঁ, মানে একটা কেমন যেন একটা অস্থিরতা। গানের সাথে আসলে অস্থিরতা নেই। তো সেই জন্যই ভয় লাগে যে আমার গান তো আসলে ভাইরাল হবে না। আচ্ছা, তো আমি কি গান করব আমার ভাবতে হয়। এবং একটা সুন্দর উপলব্ধি আছে, যত এমন অস্থিরতা যায় তত আমি আরো বেঁকে বসি। আচ্ছা। এবং আমি ভাবি যে আমি যেখানে ছিলাম আমার ঠিক সেখানেই থাকতে হবে, কারণ আমি যখন চলে যাব আমার গান, আমার কথা, আমার জাগতিক জীবনে এই চলাফেরা সব কিছু মানুষকে একটা অনুসরণীয় একটা করে রাখে। হ্যাঁ, একটা আবর্তে রাখবে। যে বর্তমানে এই যে ভাইরাল শব্দটা নিয়ে অনেক বেশি কথা হয়, পজিটিভ যেমন কমেন্ট রয়েছে, নেগেটিভ কমেন্টসও রয়েছে। আমি একটু জানতে চাই যে তরুণ প্রজন্ম যারা গান গাইছে, তাদের গানগুলোকে যেগুলো ভাইরাল করার জন্য গাইছে, আপনি কিভাবে দেখেন?
ধরুন প্রজন্ম যারা গান করছে অনেকেই যে ভাইরাল করার জন্যই গান গায় তা কিন্তু নয়। অনেকেই আসে, কোথা থেকে আসে কিভাবে আসে আমি জানি না, কিন্তু তারা ওই যে স্টেজ মানে তারা জীবিকার সাথে সঙ্গীতটাকে একদম রিলেটেড করে ফেলেছে। যে আর যেখানেই যাই মানুষ তো আসলে এখন গান শুনে না, সবাই নাচতে চায়, তো আমি নাচানোর জন্য আমি গান করব, সুরও তো শুনতে চায় না, কি গান গাচ্ছে এটা তো আসলে ওর কোনো বিষয় না। এই সঙ্গীত শিল্পীদের কারণে কি আসল যারা সঙ্গীত শিল্পী ওরা না, আসলে ওরা হচ্ছে আসলে দেখে যে মিডিয়া অনেক, মিডিয়া একটা বিশাল জায়গা যেখানে সহজেই অনেক কিছু করা যায় চাইলেই, তো সেখানে ওরা গান করে না অভিনয় করে নাকি নাচ করে এটা কোনো বিষয় নয়। আমার যেমন প্রশ্ন আসে আমি যখন গান করি, আমার তখন মনে হয় যে এই গানটা কি মানুষের কাছে কতটা শ্রুতিমধুর হলো, হ্যাঁ সেভাবে পৌঁছালো, কিংবা কি বার্তা আছে গানটার মধ্যে, সেগুলো নিয়ে ভাবি। এখন যেটা হচ্ছে যারা এই ধরনের গান করছেন বা এই ধরনের কাজ করছেন তাদের কারণে আসল যারা শিল্পী রয়েছেন বা আসল যে গানের কথাগুলো রয়েছে সেগুলো কি তাহলে বাধাগ্রস্ত হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছেই তো, মানে এটা তো যুগে যুগে একটা নিয়মের মধ্যে পড়ে যে বয়স তো একটা সংখ্যা মাত্র, যার যেখান থেকে শুরু সেখানে তার অভিজ্ঞতাই শুধু একটা বাক্সে জমা হচ্ছে, সেই অভিজ্ঞতাকে নিয়েই সে এগিয়ে একটা জায়গায় দাঁড়াবে, এটাই নিয়ম। আর যারা তাকে অনুসরণ করে চলবে সেই তারা কাজ করতে থাকবে, এবং যে অভিজ্ঞতায় একটা জায়গায় দাঁড়ালো তাকে সেই সম্মানের জায়গাটা দেয়া হবে এবং সে কাজও করবে। কিন্তু পুরো উল্টো হচ্ছে, পুরো উল্টো বিষয়টাকে এখন সঠিক করা তো অনেক কঠিন ব্যাপার। আপনি অনেক গুণী একজন সঙ্গীত শিল্পী, অনেক সিনিয়র একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা আর্টিস্ট হিসেবে আপনার এক্ষেত্রে বলার কি থাকবে, এবং এখানে দোষটা আসলে কাদেরকে দিবেন, যে কি অডিয়েন্সের নাকি যারা আসছে এই গানগুলো করছে তাদেরকে? এখানে দোষারোপের কিছু নাই, এখানে যারা যেভাবে ঢুকতে পারছে সে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। এখন যেহেতু ফেসবুক অনেক বড় একটা পাওয়ারফুল একটা জায়গা, এইখানে নিজেকে এক্সপ্রেস করার জন্য কোনো শিক্ষা কোনো কিছুর প্রয়োজন নাই, যে যেভাবে পারে নিজেকে মেলে ধরছে। তো সেখান থেকে কেউ যদি পিক করে, তখন যদি পিক করার পরে সে যদি তাকে নিজেকে বিশাল কিছু ভাবে, এখানে আসলে কারো কিছু করার নেই, এটা একটা স্বাধীন জায়গা, এখানে আসলে কিছু বন্ধ করার মতো কিছু নেই, এটা আসলে সম্পূর্ণ নিজের উপলব্ধি। এই কারণে অনেক সময় অনেক কিছু দেখেও চুপ হয়ে যেতে হয়, নীরবতাও একটা প্রতিবাদ। কিন্তু যারা আপনারা সিনিয়র আর্টিস্ট রয়েছেন আপনাদের কিন্তু একটা দায়িত্বশীলতা রয়েছে বা দায়বদ্ধতার জায়গা রয়েছে, দূষণ থেকে দূর করার জন্য বা দূষিত জিনিসগুলো দূর করার জন্য কিন্তু আপনাদের একটা দায়িত্বশীলতা রয়েছে। আসলে দূষণমুক্ত হতে পারে তখনই নিজের উপলব্ধি ছাড়া তো আসলে কেউ কিছু করতে পারে না। যেমন ধরো কেউ যদি উপলব্ধি করে যে আমার এই কাজটা করা উচিত না, আমি কতটুকু জানি, কতটুকু আগাবো, কতটুকু হলে আমি ঠিক সঠিক জায়গায় থাকবো, এটা যদি সে ভাবে সে সেভাবে আগাবে। কেউ ভুল না করলে একদম নিজের থেকে যতক্ষণ না সে বুঝতে পারে, না হওয়ার আগ পর্যন্ত এই সিচুয়েশন আমরা কোনোভাবে কাটিয়ে উঠতে পারছো না। তো আত্ম উপলব্ধির জায়গাটাই তো নাই, সবাই এখন সেলিব্রিটি, দর্শক নাই। একদমই আপা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। অনেকক্ষণ এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করলাম, আমি একটু এবার আপনার ব্যক্তিগত প্রসঙ্গে চলে যাবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। হ্যাঁ শিওর। দর্শক নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথে। দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে অনুষ্ঠানের সাথে আছে আমি নুসরাত সেরিন এবং আমার সাথে আছে আজকে ফাহমিদা নবী আপা।
আপা এবার চলে যাবো ব্যক্তিগত প্রসঙ্গে। অনেকক্ষণ এই মিডিয়া রিলেটেড অনেক গল্প করলাম, এবার জানতে চাই যে বাসার সবাই কেমন আছে, কেমন চলছে দিনকাল? বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামিনা আপা কেমন আছে? সামিনা ভালো আছে। আমার ছোট বোন, সে অবশ্য আর্টিস্ট, মানে ছবি আঁকে। সে এখন তার ক্যালিগ্রাফি নিয়ে খুবই ব্যস্ত, ও তো বিদেশে থাকে। আর আমার ভাই পঞ্চম, সে চাকরি করে, পাশাপাশি যখন তার মন চায় তখন, আর এমনিতে মিউজিক নিয়েই সারাক্ষণ থাকে, বাট মিউজিকের অঙ্গনে ওর চলাফেরাটা একটু কম। ওর অনেক ভক্তকুল, কিন্তু ও সেভাবে আসতে চায় না, কারণ এত অস্থিরতায় ও আসলে বলছিলেন না, নিজেকে আর মানানসই করতে পারে না, যেমন আমিও পারি না। অনেক কিছুতেই মানানসই হতে পারি না, মানিয়ে নিতে এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে। মানিয়ে নেওয়া না, মানানসই হতে পারছি না। পারিবারিক যে দারুণ একটা আবহের মধ্য দিয়ে আপনারা বড় হয়েছেন, আপনার বাবার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, মাহমুদুল নবী স্যার, তার আবহে তার সন্তান আপনারা, তিনি যেই শিক্ষাটা দিয়েছেন ওই শিক্ষার সঙ্গে কি বর্তমানে যেভাবে চলছে তার সঙ্গে মিলাতে পারছেন না, এটা কি কারণ? এটা তো অবশ্যই একটা প্রথম শর্ত, এবং দ্বিতীয় শর্ত হলো আসলে যা শিখেছি তাই আমার চোখ দেখে। আমি আসলে আবার নতুন করে কিছু দেখতে পাই না। এটা কেন হয় আমি ঠিক জানি না, তবে ভালো কিছুর দিকেই চোখ চলে যায়, খারাপ কিছু দেখলে সেখানে আমার চোখ যায় না। এটা হচ্ছে আমার মনে হয় এটা আমার মায়ের বিশাল শিক্ষা। খারাপের দিকে কখনোই তাকিও না, ভালোই দেখো, তাহলে আসলে দিন শেষে ভালোর ভালো হয়, মন্দের মন্দ হয়। আর আমার বর্তমানে যেটা অনুধাবন, আমার কোনো এক্সপেকটেশন নাই, একদম না। আমি কোনো কিছু নিয়ে, সব কিছুতে, প্রফেশনালেও আগেও ছিল না, কোনো এক্সপেকটেশন ছিল না। এত দারুণ সব কাজ করেছেন, আর কি এক্সপেকটেশন থাকবে? না, এক্সপেকটেশন একটা জায়গায় থাকতেই হয়, সেটা হলো একটা স্বপ্ন, নিজস্ব একটা স্বপ্ন। সেই স্বপ্নের এক্সপেকটেশন না থাকলে তুমি তো আসলে আগাতে পারবে না। স্বপ্ন ছাড়া তারুণ্য বেঁচে থাকে না, মৃত্যুটাও সত্য হয় না। আপনার এই যে দারুণ উপলব্ধি, এই জন্যই কি আপনার গানের কথাগুলো এতটা ব্যতিক্রম, সবার তুলনায় একটু আলাদা, একটু বলা যায় যে কঠিন, বুঝতে একটু সময় লাগবে, কিন্তু ভিতরে অনেক অনেক বিষয় রয়েছে। আমার গানগুলো আসলে একটু গল্পের মতো, মানে একটা সিনেমা, মনে করো 5 মিনিটের একটা সিনেমা। তো সেখানে গানের মুখ আছে, একটা প্রেম হলো, তারপরে কি হলো, তারপরে অনেক আনন্দ করলো, তারপরে একটা পর্যায়ে গিয়ে তাদের ব্রেকআপ হয়ে গেল, তারপরে যদি এমন হতো, তারপরে আসলে তো মানুষের জীবনটা একটু মরীচিকার মতো, মানুষ ওই মরীচিকার পেছনেই ছুটতে থাকে। তো সেটা না থাকলেও সমস্যা, আবার থাকলেও সমস্যা। তো নিজেকে আসলে গুছিয়ে নেওয়ার যে গল্পটা, সেই গল্পটা থাকে। তা আমার আসলে কিছু করার নাই, আমার গানগুলো ভালো লাগে শুনতে, কিন্তু গান গাইতে গেলে অনেক হৃদয় দিয়ে ভেতর থেকে আরে স্পষ্ট উচ্চারণে গাইতে হয়। যেমন একটা আমার গান আছে, আমার খুবই প্রিয়, অনেকেরই প্রিয়, কিন্তু গাইতে পারে না। তখন আমাকে বলে যে আপা কেন এরকম হয়, যেমন ধরো অনেক গান আছে আমার, মানে এই গানটার কথা খুবই, একটা মেয়ে তো আমাকে প্রায় প্রায় ফোন করবে এবং কাঁদবে গানটা শুনে, হ্যাঁ, কারণ গানের কথাগুলো ওরকম। হ্যাঁ, ফিরে যেতে যেতে মনে হলো অভিমান, বাকিটা নিজের সাথে নিজের অভিনয়, ভালোবাসা দিল কি যে অক্ষমতা, সে কথা তোমার জানার তো নয়। এই যে সে কথা তোমার জানার তো নয়, ভালোবাসা দিল কি যে অক্ষমতা, সে কথা তোমার জানার তো নয়। মানুষ অনেক সময় কি জানো, ভালোবাসে, কিন্তু সেই মানুষটার সাথে আসলে একসাথে মার্চ করা যাবে কি না, এটা যখন দেখে তখন দেখে যে যাবে না, কিন্তু ভালোবাসা দিল কি যে অক্ষমতা,
সেখান থেকে সে ভালোবাসাটা ভুলতে পারে না। এই যে একটা যে কষ্ট এবং সুখের মানে দুইটা ইমোশনই একসাথে রয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আসলে বের হতে হবে, তখন বাস্তবতায় ফিরে আসতে হবে যে না, এটা আসলে হবে না। এখান থেকে ফিরে আসলে মনে রাখি, মনে করি প্রেম তো এমনই, তাই না? ভালোবাসা বারবার হয়, প্রেম কিন্তু একবারই হয়। আচ্ছা, প্রেম কি একবারই হয় আসলে আপা? প্রেমটা কিরকম জানো? তাহলে আমি একটু জানতে চাই যে প্রেম আর ভালোবাসা দুইটারই সংজ্ঞা আজকে আমাকে দিবেন। ভালোবাসতে চাইলেই মানুষ অনেক ভালোবাসতে পারে। ভালোবাসা আসলে অনেক ব্যাপক একটা বিশালতা, সবাইকেই ভালোবাসা যায়। কিন্তু যখন খুব একটা সূক্ষ্ম প্রেম জাগে, সেটা কিন্তু সহজে হয় না। হতে পারে দু একবার, কিন্তু ওভাবে হয় না। একটা সেটার জন্য কিন্তু আসলে প্রেমটার জন্য কিন্তু এই যে অনেক খুঁজতে হয় তা কিন্তু না, ঠাস করে একটা হুট করে না। হ্যাঁ, যেমন আমার যে নতুন গানটা ভালোবাসা দিবসের, ভালোবাসা কোনো ভুল তো নয়, ভালোবাসলে বসন্তকাল হয়। একদমই বাস্তব কথা। ভালোবাসলেই কিন্তু তখন বসন্তকাল হয়, অনেক ভালো লাগে। কিন্তু আবার সেই ভালোবাসাটা চলে যেতে পারে, কিন্তু প্রেমটা থেকে যায়। তো সুতরাং যার সাথে হাঁটা যায় না তার সাথে না হাঁটাই ভালো। প্রেমটা তো থেকেই যাচ্ছে, থাকো না তাকে নিয়ে, সেটুকু নিয়ে থাকো। এই যে ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা, এই কারণে কি গান এখন? আমার কি দোষ বলো? যদি আমাকে সব তরুণ আমি যাদের গান করেছি, নিপো, তমাল, তারপরে বাপ্পা, তারপরে ধরো আরও অনেকেই, আমি অনেকের গান করেছি যারা খুবই তরুণ, আমার চেয়ে তো ছোট। ওরা আমাকে এত কঠিন কঠিন গান দেয় কেন? আমি তো সেই উত্তর পাইনি। ওদের ভেতরে মনে হয়েছে যে ফাহমিদা আপাকে দিয়ে এই গানটা গাওয়ালে এই গানটা আসলে আমি যা চাচ্ছি, কারণ যে সুরকার যে গান লিখে যে সুর করে তার ভিতরে কিন্তু একটা চাওয়া থাকে যে ওইভাবেই আসুক গানটা। তো সে যদি ধারণ না করতে পারে সেই শিল্পী, তাহলে শিল্পীর কাজ হচ্ছে ধারণ করে শ্রোতার কাছে পৌঁছানো। আর শ্রোতা তো আর সেটা গাইতে পারবে না, তাহলে তো সে শিল্পী হয়ে যাবে, আর শিল্পী হওয়া এত সহজ না। এই জন্যই আর আমার চিন্তা যে আসলে ওরা আমাকে কেন কঠিন গান দেয়, আমার দোষ নেই। আগে যেমন প্রচুর পরিমাণে গান করা হতো, ইদানিং একটু তার পরিমাণটা কমিয়ে দিয়েছে। এখন তো আসলে আমাদের টেলিভিশন প্রোগ্রাম হয় না। আগে তো সুন্দর সুন্দর প্রোগ্রাম হতো, গানের প্রোগ্রাম হতো। এখন সব ইউটিউবে চলে যায়, ফেসবুকে সবাই গান গায়। তো বেশি গান করেই বা লাভ কি? যেমন আমার এখন প্রজেক্ট হচ্ছে 6 লাইনের গান করব। একটা গল্প থাকবে, শুধু গল্পের শুরুটা, এবং আসলে গল্পে কি হতে পারে, টুইস্ট, 6 লাইনে সব গল্প, মানে এইভাবে চলো। তারপরে বাকিটা হলো বাকি কথা পরে হবে, এরকম, বুঝছো? তো আসলে একটা যে কোনো কিছুতেই আমার গান আসে। যেমন আমি আমেরিকাতেই একটা গান রিলিজ দিয়েছি, গিয়েছিলাম কলোরাডোর এমপি থিয়েটারে। সেখানে যখন আমি গেলাম, আমি দেখলাম বিশাল স্টেজ, 1910 সালে প্রথম সেখানে পারফরমেন্স করে একটা গ্রুপ। সেখানে ওরা কিভাবে গান করতো, মাইক্রোফোনও ছিল না, মানে পাহাড়ের ইকোতেই তখন গান হতো। এখন তো নিয়ে যায় আর মাইক্রোফোন নিয়ে যায়, সব কিছুই, কিন্তু অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, পাহাড়কে ধাক্কা খেয়ে খেয়ে যখন গানটা গায়, কেউ প্রতিধ্বনি, হ্যাঁ, ধাক্কা খায় যখন গানটা, মানে যেতে পারে না অনেক দূরে, এই পাহাড়ের ধাক্কায় যে প্রতিধ্বনিত হয়, তখন সেটা অন্যরকম। আসলে আমি যখন এমনি খালি গলায় গাচ্ছিলাম তখন আমার ভালো লাগছিল। তো ওখানে একটা গান রিলিজ দিলাম, একটা বন্ধু হারিয়ে গেল, একটা বন্ধু দূরে, খুব সুন্দর গানটা, বন্ধুদের নিয়ে। আর এবার তো এই যে সেই ডিসেম্বরে একটা গান রিলিজ দিলাম, ফেব্রুয়ারিতে একটা গান রিলিজ দিলাম, আর কত গান দিব। মানুষ গান শোনে না, মানুষ আসলে, মানুষের ধৈর্য এখন মাত্র 40 সেকেন্ড।
40 সেকেন্ডে যে জন্য রিল হচ্ছে, টিকটক হচ্ছে। এতক্ষণে আমি বুঝলাম যে এই কথাটার মর্মার্থ আসলে কতটুকু ডিপ, কতটুকু সুন্দর হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। একটা গান শুনে আসি, একটা গান অল্প একটু শোনাই। অল্প একটু। আসবে বলে ওই যে দেখো মেঘেরা তারে, আকাশটাকে দেখে চলো মেঘটাকে তারে, আমার মতন কেন তুমি মন খুলে রাখছো না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছো না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না। দারুণ, অনেক ধন্যবাদ আপা। একটু জানতে চাই যে ভাই বোনরা সবাই একটা সাংস্কৃতিক পরিবেশ বা আবহাওয়ার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছেন, যখন একসঙ্গে বসা হয়, গল্প করা হয়, তখন মানে দুই বোন আপনারা যখন একসাথে গান করেন, একসাথে বসেন, কে সবচেয়ে বেশি গান গায়? ছোটবেলায় না সুমা হারমোনিয়াম বাজাতো, আমি গান গাইতাম। ও তো ডাক্তার হতে চাইতো, তো আর আমি হলো ছোটবেলা থেকেই। কি আপনি সোমা বলে ডাকেন? সুমা। আচ্ছা হ্যাঁ, আমার নাম নুমা, ওর নাম সুমা। আচ্ছা আচ্ছা। তো ও আমার সাথে হারমোনিয়াম বাজাতো, কারণ লাগিচে আসতো আমাদের বাসায়, খুব সুন্দর লাগিচে যে হারমোনিয়াম বাজাতো, লাগি আকান্ত। আচ্ছা হ্যাঁ। তো ওইখান থেকে সুমা ওই হারমোনিয়াম, ওইটা খুব সুন্দর, সুমা এত সুন্দর হারমোনিয়াম বাজায়। আব্বা আমাকে মানা করেছিল, যে বলছিল যে অনেক ছোটবেলায়, তখন আমরা যখন গান শিখতাম তানপুরায়, তখন আব্বা বলতো যে হারমোনিয়ামে গান করবি না, তাহলে সুর যেদিকে হারমোনিয়ামের রিড চলে যায় সেদিকেই সুর চলে যায়, তুই তানপুরা দিয়ে গান। এই যে আমার মাথায় ঢুকলো, আমি কখনো আর হারমোনিয়াম বাজাইনি, আমি স্কেল ধরে গান করি, যখন সুর করি আমি স্কেল ধরেই সুর করি। তো হয় কি, এখন গান গান এবং খুব শিক্ষামূলক কথা হয়। আচ্ছা হ্যাঁ, কারণ আমার মা যেহেতু মানে অনেক রুচিশীল একজন পরিশীলিত মানুষ, সে সবসময় স্পষ্ট ভাষায় কথা বলা, সুন্দর কথা বলা, ওই যে বললাম না যে ভালো করো, ভালো কাজ করো, আমাদের বাসায় এই জিনিসটা হয়। হাসাহাসিও হয়, আড্ডা হয় টেবিলে, খাবার টেবিলে, হ্যাঁ পরিশীলিতভাবে। হয়তো অনেকে মজা পায়, আনন্দ করে, হইচই হয়, কিন্তু খুবই একটা পরিশীলিত আড্ডা। যখন বাবার মেয়ে ছিলাম, মানে বাবার মেয়েই তো, কিন্তু একটা শিল্পী হয়ে ওঠার পরে যেটা হয়, এখন সবাই বলে আল্লাহ মাহমুদুর নবীর মেয়ে, মানে একটা অন্যরকম ব্যাপার। কোনো খারাপ কাজ তো দূরের থাক, মানে ভালো করে কথা না বলতে পারলেই সমস্যা। এই কাজটা এখন আমাদের ছেলে মেয়েদেরকে করা হয়েছে। এই যে ছোটবেলা থেকে ওদেরকে বড় হতে হতে, ওরা তো এখন বড়, কিন্তু আমরা এটা করতাম, দেখো তোমার নানাকে ভুলে যাওয়া যাবে না, তোমার খালাকে। আমি বলতাম, আমি বলি আমার মেয়েকে, সামিনা বলে ওর মেয়েকে, তোমার খালাকে, তোমার মাকে, এগুলো ভাবতে হবে, চলতে হবে। কারণ বাইরে গেলেই যে তুমি সামিনার মেয়ে, তুমি ফাহমিদার মেয়ে, মানে তখন তুলনা করবে। মানে এখন থেকে দায়িত্ববোধটা তাদের মধ্যে। এবং আমাদের ওরাও কিন্তু ওভাবেই কথা বলে। আমাদের বাসার মানে অবস্থাটা এরকম। দুইজন একসঙ্গে আবার কবে গান করছেন? কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমরা দুই বোন একসাথে গান করলাম। অনুষ্ঠান ছাড়া আসলে হয়ে ওঠে না। আচ্ছা ভাববো, বললা যখন। অবশ্যই যেমন আমার আব্বার গানগুলো আমরা করছি, আবার আমার আব্বার অনেক সিনেমার গান ছাড়াও অনেক আধুনিক গান আছে যেগুলো অনেক জনপ্রিয়। তো
হয়তো সেগুলো করতে পারি। করেছি, একটা তো বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছে আমার গানের প্রান্তে, সেখানে আমি 5টা গান করেছি, ও 5টা গান করেছে। আবার তো আবার আরেকটা হয়তো করব, কিন্তু আমাদের স্পন্সরের প্রবলেম, ভালো কাজের স্পন্সর পাওয়া যায় না। আচ্ছা, স্পন্সরদের প্রবলেম, এই জিনিসটা অনেক আর্টিস্টই বলে থাকেন। মানে স্পন্সর আসলে কি চায়? স্পন্সর চায় হচ্ছে কে গান গায়, কে কি করে আমরা জানি না, আমার অনুষ্ঠানটাকে কোনো মতে শেষ করতে হবে। আর অনুষ্ঠানটাকে কোনো মতে আর সুন্দর মতো, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটো ব্যাপার। একটা, আমি চাই আমার অনুষ্ঠানটা সুন্দর মতো হোক, আর একটা হলো আমি চাই কোনো মতে ভাই অনুষ্ঠান শেষ করো। দেখো, ওইটা কথা বলতে গিয়ে আমার কিরকম ফ্লো হলো, আর আগের কথাটা বলার মধ্যে কেমন ওয়ে হলো। হ্যাঁ, যদি এমন হতো যে ঠিক আছে, যাতে কোনো মতে অনুষ্ঠানও হোক, কিছু অনুষ্ঠান হোক যেটা সুন্দর অনুষ্ঠান, কারণ চর্চার সব কিছুই তো থাকতে হবে, না থাকলে তো আসলে সব হারায় যাবে। আর একটা সময় যখন সব হারিয়ে যাবে, তখন হাই হুতাশ করেই বা লাভ কি হবে, তাই না? আমাদের দেশে তো অনেক শিল্পীরা হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আসলে শূন্য হয়ে যাচ্ছে। এই শূন্যতার যে ব্যাপারটা, হ্যাঁ, মেধা তো এই শূন্যতাকে কিভাবে পূরণ হবে যদি আমরা সেই সম্মানটা যারা আছে তাদেরকে না দিই। তার মানে কি আপা বলতে যাচ্ছেন যে ইন্ডাস্ট্রিতে এখনো, এটা তো এখনো রয়েছে আমরা জানি, কিন্তু সিনিয়র আর্টিস্টদের সাথে কি এই সিন্ডিকেট ইস্যুটা রয়েছে? সিন্ডিকেটই তো এখন সব। আচ্ছা, এখন সিন্ডিকেটের কারণে ফিল্মে গান, ভালো একটা গানের জন্য, ধরো আমি এক গান করে আসলাম, দেখলাম আমার গানটা নাই, উধাও, এমনও হয়েছে। হ্যাঁ, তো এরকম সিন্ডিকেট করে কি লাভ হয়? লাভ তো হয় না, কিছুক্ষণ থাকা হয়, কিন্তু যার যে সম্মান আসলে সেটা উপর থেকে আসে, সেই সম্মান আসলে কেড়ে নেওয়ার মতো কেউ নাই। এইসব কারণে কি বর্তমানে প্লেব্যাক করাটা একটু কমিয়ে দিয়েছে? প্লেব্যাক তো আমার সবসময় কম। আচ্ছা, আমি যখন প্লেব্যাকে আবার ব্যাক করি, আমি তো 12 বছর গান করিনি। এই 12 বছরের পরে আবার ফিরে আসা, এটা কিন্তু কঠিন স্ট্রাগলের ব্যাপার। অনেক স্ট্রাগল করেছি, এবং সেই সময়েও কিন্তু অনেক আজে বাজে গান হতো। ওই সময় আমি খুবই স্ট্রিক্ট ছিলাম যে আমি এমন কোনো গান গাইবো যে গান দিয়ে আমি আসলে আমাকে খুঁজে পাবো। তুমি যদি তোমাকে খুঁজে না পাও, তুমি কিভাবে তুমি একজন হয়ে উঠবা? আমার দুপুরের একলা পাখি অ্যালবামটা সব স্যাড গান, কিন্তু এত 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 মানুষ শুনেছে যে আমার এখনো পরিচয় দুপুরের একলা পাখি। হ্যাঁ, এবং তখন সাংবাদিকরা খুব ইন্টারেস্টিং ছিল যে যদি কোনো অ্যালবাম ভালো লাগতো সেটা রিভিউ লিখতো, নট দ্যাট যে ওনার একটা অ্যালবাম বেরিয়েছে, লিখতো, সমালোচনা করতো। এবং প্রত্যেকটা গান, আমার 12টা গান নিয়ে 12 রকমের কথা, এবং আমি সেই পেপার কাটিংগুলো এখনো আম্মা রাখে। দারুণ, আপনার সেই যে বিখ্যাত গান লুকোচুরি লুকোচুরি গল্প, এবং যেটা দিয়ে জাতীয় পুরস্কার পাবে, সেই গানটা একটু ছোট্ট করে শুনতে চাই। এই ছবিটা একটু ডিফারেন্ট ছবি। তো আমার যখন দুপুরের একলা পাখি, ওই যে বললাম, এই অ্যালবামটা শুনে আমাকে এনামুল করিম নিচর আমাকে ফোন করে এবং বলে যে আপনি কি আমার একটা গান করবেন? আমি হ্যাঁ অবশ্যই। তখন আমাকে গানটা পাঠালো, দেবজ্যোতি মিশ্র সুর, এবং গানটা আমার এত ভালো লাগলো। আমি বলছি আল্লাহ কি সুন্দর গানে, আল্লাহ সিনেমার গান এমন হয়, মানে আমি একটু খুবই অবাক। তারপরে আমি গানটা তুলি, এবং তার 1 বছর পরে 2006-এ আমি গানটা করি। 2007-এ ওই পুরস্কার 2007-এর জন্যই পাই। তো এই আর কি, এটা আমার অনেক অনেক আমার কামব্যাকের একটা বিশাল অংশ জুড়ে লুকোচুরি গল্প। যাই হোক, শোনাই গানটা। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে
মন চায় উড়তে উড়তে, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। খুবই জনপ্রিয় একটা গান, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি প্রথম আপার মুখে এখানে বসে শুনলাম। গলা বসা, বুঝছো? যতটা স্পষ্ট করে আমার কথা শুনতে পাচ্ছ, ততটা স্পষ্ট করে আমি কিন্তু গান মানে মন খুলে গাইতে পারছি না। এখান থেকেও কিন্তু একটা শিক্ষা আছে, কথা বললেই গান গাওয়া যায় না। গান হচ্ছে একটা সূক্ষ্ম বিষয়। কি কষ্ট হচ্ছে কাশি হওয়াতে। ফাহমিদা নবী আপা এবং সামিনা চৌধুরী আপা দুইজনকে অনেকে এলোমেলো করে ফেলে যে কে কোনটা আপা। এই দুই আপুর মধ্যে এত মিল, অনেকে এলোমেলো করে ফেলে। আমরা নিজেরা জমজ ভাবে আপনাদেরকে, কিন্তু আমার মনে হয় একটা পার্থক্য দিয়ে বোঝা যায়, এবং সেটা হচ্ছে ফুল। এই যে আপার যে সবসময় আমরা দেখেছি যে কোনো টেলিভিশন প্রোগ্রাম স্টেজে একটা ফুল পরা হয় শাড়ির সঙ্গে মিলিয়ে অথবা যে কোনো কালারের। সো এই ফুল পরার পিছনের গল্পটা অনেক আগে আমি আর সামিনা মানে খুব জিনিস কিনতাম, কানের দুল, মালা, এসব মানে টাকা একটু পয়সা পেলেই যেতাম গাউসিয়ায়। হ্যাঁ, খুব ভাল লাগতো। কিন্তু বাসায় নিয়ে আসলাম, ধরো অনুষ্ঠানে যাব, ভুলে গেলাম। কেন? কারণ গান গাওয়ার টেনশন, কি গান গাবো, কি করব না করব। সেই যে একটা কানের দুল কিনে আনলাম বা একটা মালা কিনে আনলাম, ওটা পড়া হতো না। তখন কি করব? স্টেজে উঠে ওই তখন দেখি আশেপাশে ফুল টুল আছে এই, আর আমার ফুল তো আমি ফুলচোর হিসাবে আমার নাম ছিল। ভীষণ অনেকের বাসায় আমার এলিফ্যান্ট রোডে আমার নামই ছিল যে ফুলচোর। হ্যাঁ, ওই দাদিটা মনে হয় বেঁচে নাই, আমাকে বলতো এই যে চুরি করতে আসছে, ফুল চুরি করতে, ফুলটা দিয়ে দে। একটা বেগুনি রঙের ফুল ছিল, ওইটার দিকে না আমি স্বপ্ন দেখতাম ওই গাছটা কিভাবে লাগানো যায়। মানে আমার খুব বাগান করতে ভালো লাগে। যেমন আমার মন খুব খারাপ হলে আমি কিন্তু নার্সারিতে যাই। ফুল শুধু না, আমি গাছের সাথে কথা বলি, বুঝছো? আমার ভাল লাগে, তাকায় থাকতে অনেক ভাল লাগে। হ্যাঁ, তো ওই ফুল ওইভাবেই আস্তে আস্তে এমন হয়ে গেল যে ফুল না পড়লে, যেমন আমি বেশ কিছুদিন, তো 4 মাস আগে একদিন খুব শরীর খারাপ হলো, হসপিটালে ভর্তি হলাম রাতে। হ্যাঁ, তো ফাহমিদা নবী ভর্তি হয়েছে। এখন হসপিটালে নার্সটা ঢুকি বলল কি, ফাহমিদা আপা আপনার ফুল কই? আমার তখন এত শরীর খারাপ, আমি এরকম পড়ে আছি, ওর কথা শুনে না আমি জাস্ট মানে ও তারপরে যে ও ফুল নিয়ে আসলো, বলে কি আপা মানাচ্ছে না। আমি কিন্তু অনেক শরীর খারাপ তখন। নার্স যে ফুল নিয়ে আসলো, হ্যাঁ, এক গাদা ফুল নিয়ে এসে বললো একটা ছবি তুলবো, ফুলটা পরে। মানে আমি কিন্তু অসুস্থ, কিচ্ছু বলার নাই। তো এই যে ভালোবাসাটা, হ্যাঁ বিশাল প্রাপ্তি। হ্যাঁ, আর ফুল না পড়লে বলবে এই ফুল নাই, কেমন জানি লাগছে। বাজারে গেলাম, আমি তখন মাছ কিনছি। হ্যাঁ, কি মাছ? মাছটা এরকম মানে বললো কি আপা জ্যান্ত মাছ। তো ওই মাছওয়ালা যে আমাকে চিনতে পারবে আমি বুঝি নাই। অনেকক্ষণ আমার দিকে তাকায়, অনেকক্ষণ, মানে অনেকক্ষণ। হ্যাঁ, তারপরে আমি হ্যাঁ শোনো আমাকে কিন্তু কেটে দাও মাছটা, আমার বাসায় তো লোক নাই, কীভাবে আর এইরকম জ্যান্ত মাছ। ও সব বাদ দিয়ে তাকায় থাকতে থাকতে বলে কি আপা আপনার ফুলটা কই? আমি সত্যি আমি আর কিছু বলার নাই। আমি বলছি যে ফুল আপনি গান করেন না আপা, আপনি একটা ফুল লাগান না সবসময়? এই যে এই জিনিসটা খুবই চমৎকার। আচ্ছা, এই যে এত ফুলের মধ্যে পছন্দের ফুল কোনটা? কোন ফুল পছন্দ না বলো? সব। দারুণ একটা উত্তর। সব ফুল ভাল লাগে, প্রতিটা ফুলের আলাদা আলাদা সৌন্দর্য। মানে কাউকে ছেড়ে কাউকে বলা যাবে না এ আমার প্রিয়। যখন বকুল ফুল পড়ে থাকে মাটিতে, ওটার একটা আলাদা গন্ধ। আমি জানো ওই রাস্তা দিয়ে হাঁটতে যাই কেন? আমি গন্ধটা পাবো। আর যখন বৃষ্টি পড়ে মাটির সোদা সোদা গন্ধ, আর ওই বকুলের গন্ধ,
উফ পাগল হয়ে যায়। আবার বেলি ফুলের একরকম, আমার গন্ধরাজ খুব প্রিয়, আচ্ছা আমার গোলাপ পছন্দ, আমার আসলে আমার সব ফুলই পছন্দ। আমাকে কেউ কিছু দিলে আমি খুশি, আমাকে একটা ভালো লিরিক, ভালো একটা গান দিলে আমি খুশি হই, আমাকে ফুল দিলে আমি খুশি হই। আমাকে খুশি করাটা খুব সহজ, আচ্ছা কিন্তু অনেক কিছুই না দিলেও আমাকে চলবে, আর আমার সাথে একটু ভালো ব্যবহার। আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু আপনারা বিশাল বড় একটা স্পয়লার পেয়ে গেলেন যে ফাহমিদা আপ্পাকে কিভাবে খুশি করতে হবে। গানের লিরিক্স তো আমরা সবাই লিখতে পারবো না, একটা সুন্দর ফুল, মিষ্টি হাসি, একটা সুন্দর ব্যবহার, হ্যাঁ তাই তো? ব্যাস। সিম্পল মানুষ, বাট কি দারুণ উপলব্ধি। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এই যে ফুলের সঙ্গে এত সখ্যতা, আপনার নামের সমার্থকও কিন্তু রয়েছে ফুল। আপনার নাম হ্যাঁ। হচ্ছে নুমা। হ্যাঁ, এই যে ডাকনাম, যেটা নামটা কে দিয়েছিল? এই নামটা রেখেছিল আমার আব্বা। আচ্ছা। নুমা একটা জাপানিজ ফুল, আচ্ছা আচ্ছা জানো কোথায় হয় ফুলটা? এটা নর্দমায় একটা কাদার মধ্যে, যে ফুলটা মাঝখানে ফুটে থাকে, মানে অনেক কাদার মধ্যে দিয়ে সেই ফুল ধরতে হবে, অনেক মানে অনেক বাংলাদেশে সুন্দর। তো ফুল হয়ে থাকে তেমনই একটা জিনিস হ্যাঁ। হয়তোবা। তো এই ফুলের নাম আমি তো জানতাম না, পরে জানতে পারলাম জাপানে গিয়ে। আচ্ছা আচ্ছা, জাপানে তার গিয়েছিলাম। পর্যন্ত জানার ছিল না? না, ও আচ্ছা আচ্ছা। বাবা ছিলেন বা সবাই ছিলেন, ধরেছে, এখন তো সেই শূন্যতা একটা রয়ে গিয়েছে। হ্যাঁ, বাবাকে তো খুবই মিস করা হয় ভাই বোনরা যখন। বাবা মায়ের মৃত্যু হয় না জানো, কখনোই হয় না। না, মা বাবা আসলে সবসময় তোমার সাথে থাকে, মানে আমার সাথে থাকে, এটা হয় না। দারুণ দারুণ। এই কিছুক্ষণ আগে বন্ধুত্ব নিয়ে কথা বলছিলেন যে দুই বোনের সম্পর্কটা বন্ধুর মতো। এমন সিনে অঙ্গনে বা এই যে গানের ভুবনে সবচেয়ে বেশি ক্লোজ বন্ধু কাদেরকে বলবেন? আপনি তো অনেকের সঙ্গে কাজ করেছেন। আমি যখনই যার সাথে কাজ করি এবং যখনই কাজ করেছি, আমার কিন্তু ছোট বড় সব অনেক বন্ধু, অনেক বন্ধুত্ব, এবং মানে আমি খুব সহজ হয়ে যাই, আমার ভেতরে ওরকম ইয়ে থাকে না। এবং আমি মনে করি যে ওই বন্ধুত্বটুকু না থাকলে আসলে কাজ সুন্দর হবে না। কখনোই হয় না। ভালোবাসা ছাড়া কখনো কোনো কাজ ভালো হয়েছে বলে মনে হয় এমন না। কোনো রেকর্ড নেই। সেরকম আমার ছোট বড় অনেক বন্ধু আছে, আমার কারিগরি স্টুডেন্টরা আমার বন্ধু, আমার যাদের সঙ্গে আমি কাজ করি, গান শেখাই, ওরা আমার বন্ধু। তারপরে আমি বাপ্পার সাথে অনেক কাজ করেছি, ওর সাথে আমার খুব সুন্দর একটা বন্ডিংস, নিপোর সাথে, তমালের সাথে, তারপরে আরও যারা কাজ করে সবার সাথে, ইভেন আমার অনেক সাংবাদিকরা যে যারা এখন অনেক বড় বড় সাংবাদিক, ওদের সাথে আমি কি করতাম জানো, আমাদের তো পাড়া ছিল মগবাজার, স্টুডিও পাড়া, ওই সব রাস্তায় চা খেত, আমি ওদের সাথে চা খেতাম সব ছোট, তখন ওরা আর কি নতুন নতুন সাংবাদিক, এখনো দেখা হলে ওই 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 অনুভবটাতেই থাকি। কিন্তু ওরা যে এখন এত বড় হয়ে গেছে, সব এখন অনেক সিনিয়র ওরা, ওটা আমার মনে আসে না। আমার শুধু এজন্যই হয়তো বা আপনাকে সবাই এত ভালোবাসে। আমার খুব ভালো লাগে, আমার সেই ওই অতীতের, আমি যখন লিখি তখন লিখি যে অতীত ভুলে যাও, কিন্তু এমন অতীত ভুলো না যেটাতে খুবই সুখ স্মৃতি আছে। তো ওই স্মৃতিগুলো আমাকে কিন্তু, ওদেরকে দেখলে আমি চিৎকার করলে ডাকি, মানে ওরা বুঝে যায় এটা নুমা আপা। তো এই বন্ধুত্বটা না থাকলে, এই ভালোবাসাটা না থাকলে, এই ব্যাপকতাটা না থাকলে আমি কিন্তু হাঁটতে পারবো না, আমি চলতে পারবো না, আর আমি প্রত্যাশাহীনভাবে জীবনকে সুন্দর করে দেখতেও পারবো না। এই যে দারুণভাবে কথা বলেন, আমি একটু জানতে চাই যে আপা কেন এগুলো, এই লেখনীটা বই আকারে প্রকাশ করছেন না? এখন তো সবাই বলছে আমাকে করতে, মানে আমার অনেক লেখা হয়েছে, এবং এখন দেখি আমাকে সবাই বলেও, আমাকে কিন্তু কাউন্সিলিংও করতে হয়। অনেকেই ফোন করে, এই যে লাস্টে একটা লেখা লিখেছি সেটা নিয়ে, তারপরে এখন আবার লিখবো আরেকটা, লিখতে হয়, আমি আবার ভুলে যাই, জাস্ট গিয়েই সাথে সাথে আমার এক ইয়েতেই লিখে ফেলতে। হ্যাঁ, মানে আমার ফাহমিদা নবীস ডায়েরি,
আপনি কিন্তু বেশ কয়েকদিন আগে সুরকার হিসেবে পুরস্কৃত হয়েছেন এবং তখন কিন্তু বাংলাদেশের আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা আপা কিন্তু বলেছেন যে আপনার সুরে গান গাইবেন। কেমন লাগছে এটা শুনে? আমি তো খুবই খুশি সে ব্যাপারে। উনি গান করবেন আমার, সেটা নিয়ে অনেক চিন্তা করছি। কাজটা শুরু করব। আমি তো আসলে একটু দেশের বাইরে ছিলাম, তো এসে এখন কাজগুলো শুরু করব। এবং আমি যখন সৈয়দ আব্দুল হাদী চাচা আমার সুরে গান করলেন দেশের গান, তখনও আমার খুবই চিন্তা করে ওনাকে ভেবে আমি সুর করেছি। তখন আমাকে হাদী চাচা বলছিল যে কিরে তুই কি একদমই আমাকে ভেবে কাজ করলি নাকি? কারণ যার কণ্ঠে যেরকম গান যায় তাকে নিয়ে আসলে সেরকম করে সুর করতে হয়। এটা তো মানে আমার খুব ভালো লাগছে। যেমনটা প্রোগ্রাম শুরুর আগে বলেছিলেন আপনি অলওয়েজ স্টাডি করেন। হ্যাঁ, ভীষণ স্টাডি করি। কাউকে নিয়ে কাজ করতে গেলে আমি ভীষণভাবে তার মনকে বোঝার চেষ্টা করি। কারণ যখন তুমি কারো মন বুঝে কাজ করবা তখন কিন্তু সেই সৃষ্টিটা অনেক সুন্দর হবে। তা আমি চেষ্টা করছি রুনা আপাকে দিয়ে গান করবার জন্য। আমি ভালো লিরিক্সটা এখন কাজ চলছে, সুর করব তারপরে। বাহ, দারুণ। আমরা ভিন্ন একটা ইতিহাস হতে পারে, তৈরি হবে ভিন্ন কিছু একটা। আবার আপনি কিন্তু বাংলাদেশের অনেকগুলো দেশাত্মবোধক গান করেছেন বা অনেক শিল্পীদেরকে দিয়ে করেছেন। কেমন লাগে এই ব্যাপারগুলো, বা এখন কি মনে হয় কোনো কারণে দেশের গান একটু কম হচ্ছে? আমি তো সবটাই বললাম যে অভিরুচি। মানুষ যখন অস্থির সময়ে কারা কাজ করবে, কেন কাজ করবে, এই প্রশ্ন যখন ওঠে তখন দেশের গান কম হওয়াটাই তো সত্য। কিন্তু আমি আবার এদিকেও গর্ব করি, আমাদের দেশের মতো দেশের গান কিন্তু অন্য কোথাও হয় না, এটা সত্যি। যেমন আমি অনেক শিল্পীকে দিয়ে আমার সুরে দেশের গান করিয়েছি। অন্ততপক্ষে আমার ভান্ডারে 30-35টা দেশের গান আছে। এখানে বাংলাদেশের সব বড় বড় শিল্পীরাও গান করেছে, তরুণ প্রজন্মরাও করেছে। দেশের গান হওয়া উচিত, সবসময় হওয়া উচিত। কারণ আমাদের ভাষার জন্য একমাত্র দেশ যে যারা ভাষা আন্দোলনে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এবং আমাদের এই ভাষা দিবস আমরা পালন করি, হ্যাঁ, স্বীকৃত। ভাষার গান নেই আসলে, সত্যি কথা। যে সেই হয়েছিল, এরপরে আর হয়নি। হ্যাঁ, ভাষার গান অবশ্যই দিতে হবে, করতে হবে। এটা একটা নৈতিক দায়িত্ব। দেশের গান করতে হবে, কারণ 26শে মার্চ, 16ই ডিসেম্বর আমাদের আসলে অনেকগুলো দিবস রয়েছে যে, হ্যাঁ, তো সেই কারণের জন্য অবশ্যই। এবং আমি কিন্তু প্রতি বছরই চেষ্টা করি দেশের গান নিজে গাই, উপহার দিতেও চেষ্টা করি এবং করাইও। তো আমার আশা যে দেশের গান এবং আধুনিক গান অবশ্যই বেশি বেশি হওয়া উচিত। এবং আমরা সেটাই আসলে প্রত্যাশা করি, নতুন কিছু আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ আপা, আজকে অনেক কিছু জানলাম। আমি জানি দর্শকরাও অনেক কিছু জানলো, অনেক নতুন নতুন জিনিস। এবং আপনার কাছে অনুরোধ থাকবে আমরা যাতে খুব শীঘ্রই আপনার বই, আপনার লেখনীগুলো আপনার বই আকারে অবশ্যই দেখি, অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ আজকে পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আমারও খুব ভালো লাগলো। বাংলাদেশ প্রতিদিনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। জানি না কতটুকু বলতে পেরেছি, তবে চেষ্টা করি সবসময় সুন্দরকে তুলে ধরবার জন্য। বাকিটা আসলে যারা শোনে তারাই বলতে পারবে ভালো। এবং আমরা জানি যে আমাদের ফাহমিদা আপা আমাদের কতটুকু ভালোবাসা, কতটুকু কাছে, তার প্রমাণ আমরা আগেও পেয়েছি, এখন পাচ্ছি, ভবিষ্যতে আবারও পাবো। বিদায় নেব, তার আগে একটা গান শুনবো, তবে তার আগে দর্শকদের কাছে থেকে একটু বিদায় নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, পুরো সময় জুড়ে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি আজকে নুসরাত সেরিন। আগামী সপ্তাহে চলে আসবো একই অনুষ্ঠানে, তবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সবসময় আশার কথা বলতে চাই, আশার কথাই বলি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়ে, হব দুজন
সাথী। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়ে, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে।